আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন এটুআই ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম অধ্যায় ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, এই অধ্যায় নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচিত বিষয়বস্তু হলো একেবারে বেসিক লেভেল, বিনিয়োগ এবং মুনাফার হার, ঝুঁকির ধারণা এবং ঝুঁকির প্রকারভেদ। তো আমরা হোপফুলি এই অধ্যায়টি 4টি ক্লাসে ভাগ করব এবং 4টি লেকচারে আমরা এই ক্লাসটি শেষ করব। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, শেষ ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, কারণ শেষ ক্লাসে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বিনিয়োগ ও মুনাফার হার এই বিষয়টা বোঝার আগে আমি তোমাদেরকে বলি যে বিনিয়োগ কি। আমরা যখন আমাদের ক্যাপিটালটা কোথায় ইনভেস্ট করি সেটাকে আমরা বলি বিনিয়োগ। আর এই বিনিয়োগ করার ফলে আমরা আগের ছবিটা যদি দেখি, বিনিয়োগ করার ফলে আমাদের আস্তে আস্তে কি বাড়তেছে, রিটার্ন বাড়তেছে। অর্থাৎ বিনিয়োগ থেকে আমরা যেই প্রাপ্তিটা পাই সেটা কিন্তু আমাদের কি, মুনাফা। তো এই মুনাফাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। মুনাফা তুমি লভ্যাংশ বা সুদ হিসাবে পেতে পারো, আবার মুনাফাটা তুমি ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ হিসাবেও পেতে পারো। দুইভাবেই কিন্তু তুমি মুনাফাটা কি পেতে পারো। তো আমরা এই অধ্যায়ে এই মুনাফার হার, ঝুঁকি, এই সামগ্রিক বিষয় সম্পর্কে ইনশাল্লাহ জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা একটু পরে সেটা ডিটেলস জানব। তো বিনিয়োগ এবং মুনাফার হার বিষয়টা বোঝার জন্য আমি তোমাদেরকে যদি বলি, একটু বড় করে দিচ্ছি। ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরা মুনাফার আশায় তাদের অর্থ বিনিয়োগ করে থাকে। সাধারণত মুনাফার হার বলতে কোনো বিনিয়োগ হতে প্রাপ্ত মোট নগদ সুবিধাকে বোঝায়। এখন এই বিনিয়োগ বা নগদ সুবিধা দুটো উৎস থেকে পাওয়া যায়। একটা হলো লভ্যাংশ বা সুদের মাধ্যমে, আর একটা হলো মূলধনী লাভ, লোকসান, মূলধনী লাভের মাধ্যমে। তো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়কে তোমরা ভালো করে নোটিশ করো। লভ্যাংশের মাধ্যমে একটা আমরা মুনাফা পাই, আর একটা হলো ক্যাপিটাল গেইন। যেমন আমি যদি উদাহরণ বলি, যেখানে একটা উদাহরণ আছে, আমরা উদাহরণটা যদি খেয়াল করি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। তোমরা উদাহরণটা দেখো, তাহলে বিষয়গুলো তোমাদের সামনে আরো পরিষ্কার হবে। এখানে আমরা যদি দেখি যে অনিকা বাটা শো কোম্পানির শেয়ার প্রতিটি 100 টাকা মূল্যে ক্রয় করেন, অর্থাৎ সে শেয়ার কিনছে 100 টাকায় এবং 1 বছর পর সেই শেয়ারগুলো 110 টাকায় বিক্রি করেন। এই শেয়ার বিক্রি করে সে লভ্যাংশ পায় 5 টাকা, অর্থাৎ প্রত্যেক শেয়ারে সে 5 টাকা করে লভ্যাংশ পায়। এক্ষেত্রে অনিকার মোট মুনাফা হচ্ছে 15 টাকা, কারণ লভ্যাংশ হিসাবে সে পাইল 5 টাকা আর শেয়ার বিক্রি করে সে পাইল 10 টাকা। এখন শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার পর কিন্তু সে বিক্রি করছে, এটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ। আর 5 টাকা যে লভ্যাংশ পাচ্ছে এটা হলো তার লভ্যাংশ বা সুদের মাধ্যমে। এখানে এই মোট মুনাফাকে যদি আমরা প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ দিয়ে ভাগ করি, অর্থাৎ এখানে আমাদের মোট মুনাফা কিন্তু আসছে 115। আমরা যদি এটাকে ডিটেলসে যাই, যে এখান থেকে আমার প্রথম মোট মুনাফা আসছে 115 এবং আমি বিনিয়োগ করছি কিন্তু 100 টাকা, ঠিক আছে। তো 115 হলো আমার ক্যাপিটাল গেইন সহ, কিন্তু আমার মুনাফা আসলে হয়েছে 15 টাকা। তাহলে 100 টাকায় আমি 15 টাকা লাভ করি, তার মানে আলটিমেট আমার 15% এখান থেকে আমার মুনাফার হার পাওয়া যায়। তো আমরা যে অধ্যায়ে এই অধ্যায়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমাদের এই মুনাফার হার সম্পর্কে আলোচনা করব এবং ঝুঁকি, এই ঝুঁকি এবং মুনাফার হার, এই দুইটা বিষয় নিয়ে আমরা এই অধ্যায়ে ডিটেলস আলোচনা করব। তোমরা বেসিক গুলো ভালো করে খেয়াল করবে, কারণ এই বেসিক গুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আমরা সমস্যায় পড়ি। তো
তো এখন আমরা দেখব এই মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র আছে। তা সেখানে যাওয়ার আগে আমরা মুনাফার বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। অতএব বলা যায় কোনো নির্দিষ্ট বিনিয়োগ হতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাপ্ত আয় এবং বাজার মূল্যের পরিবর্তনের সমষ্টিকে যখন বিনিয়োগের প্রারম্ভিক মূল্যের শতকরা হারে প্রকাশ করা হয় তাকে মুনাফার হার বলে। এখন মুনাফা নির্ণয়ের একটা সূত্র আছে, তোমরা এই মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র আশা করি এখানে দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে বন্ধুরা এখানে আর দ্বারা আমরা মুনাফার হারকে প্রকাশ করছি রেট অফ রিটার্ন। সি মানে আমাদের লভ্যাংশ হতে পারে, আবার সুদ হতে পারে। তোমরা ডিও দিতে পারো, সি না দিয়ে ডিও দিতে পারো। লভ্যাংশের ক্ষেত্রে ডি দেবা, আর সুদের ক্ষেত্রে আই দিতে পারো। তো সূত্রটা কি তাহলে আমি যদি বলি, এখানে সূত্রটা হলো সি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো, পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইড বাই পি জিরো। পি জিরো মানে হলো সম্পদের প্রারম্ভিক মূল্য। পি জিরো মানে কি শিক্ষার্থী বন্ধুরা? সম্পদের প্রারম্ভিক মূল্য। পি জিরোটা মানে হলো সম্পদের প্রারম্ভিক মূল্য, অর্থাৎ শুরুর মূল্য। যে কোনো শেয়ারের শুরুর মূল্য হতে পারে বা ক্রয় মূল্য, শুরুর মূল্য বা ক্রয় মূল্য। আর নিচে যেটা আছে পি ওয়ান, এটা হলো শেয়ারের সমাপনী মূল্য বা বিক্রয় মূল্য। সমাপনী মূল্য আমরা বলতে পারি, আবার বিক্রয় মূল্য নামে আমরা বলতে পারি। আর এখানে যে পি ওয়ান মাইনাস পি জিরো যে অংশটা আছে, পি ওয়ান মাইনাস পি জিরো, এইটা মানে হলো শেয়ারের মূল্য পরিবর্তন। অর্থাৎ একটা শেয়ার তুমি যে কিনলা, একটা শেয়ার তুমি কিনলা, সেই শেয়ারটা যখন বিক্রি করলা, আলটিমেট তোমার যে চেঞ্জটা আসে বা তুমি ওখান থেকে যেই টাকাটা তুমি পাও, আর সেটাকেই কিন্তু আমরা বলি শেয়ারের মূল্যের পরিবর্তন বা সম্পদের মূল্যের পরিবর্তন। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, যে কিভাবে আমরা সূত্রের সাহায্যে মুনাফার হারটা নির্ণয় করি। তো এখানে একটা বিষয় আমি তোমাদের একটু শিখাই দিই, সেটা হলো আমরা যদি চিন্তা করি যে জিরো আগে আসে না ওয়ান আগে আসে, অবশ্যই জিরো আগে আসে। তুমি যদি অঙ্ক লিখতে যাও বা সংখ্যা প্রকাশ করো, জিরো আগে আসে না ওয়ান আগে আসে? অবশ্যই জিরো আগে আসে। তার মানে জিরো মানে হলো শেয়ারের প্রারম্ভিক মূল্য। জিরো মানে হলো শেয়ারের প্রারম্ভিক মূল্য, অর্থাৎ এটা কি পি জিরো। তাহলে মনে রাখতে হবে যে পি জিরো মানে কি শেয়ারের প্রারম্ভিক মূল্য। তাহলে পি ওয়ান কি হবে? ওয়ান যেহেতু পরে, তাহলে এইটার মানে হবে শেয়ারের সমাপনী মূল্য। যেহেতু আমি বলছি যে জিরো আগে আসে, কি আগে আসে? জিরো। তুমি যদি অঙ্কের কথা চিন্তা করো, অঙ্ক লিখতে গেলে জিরো আগে আসে, পরে ওয়ান আসে, তাই না? তাহলে পি জিরো মানে শেয়ারের প্রারম্ভিক মূল্য। তো এটাকে আমরা আর একটা নামে বলতে পারি, সেটা হলো শেয়ারের ক্রয় মূল্য। শেয়ারের ক্রয় মূল্য নামেও এটাকে বলা যায়। আর সমাপনী মূল্য যেটা আছে সেটাকে আমরা বলতে পারি বিক্রয় মূল্য। এখন খেয়াল করো, আমরা কিন্তু আগে ক্রয় করি। আগে আমরা কি করি শিক্ষার্থী বন্ধুরা? ক্রয় করি। তুমি এটা সম্পদের কথা যদি চিন্তা করো, আগে কিন্তু আমরা কি করি? ক্রয় করি, পরে কিন্তু আমরা বিক্রয় করি। তাহলে ক্রয় মূল্য মানে হলো শেয়ারের প্রারম্ভিক মূল্য। তুমি তো আগে শেয়ারটা ক্রয় করবা, তাই না? তারপর সে তুমি শেয়ারটা বিক্রি করবা। আর বিক্রয় মূল্য যদি থাকে সেটা হলো শেয়ারের সমাপনী মূল্য। তাহলে প্রথমে আমাদের সূত্রে আসবে লভ্যাংশ, তারপর শেয়ারের সমাপনী মূল্য, তারপর হলো শেয়ারের শুরুর মূল্য বা প্রারম্ভিক মূল্য, নিচে আবার ভাগ হবে শেয়ারের প্রারম্ভিক মূল্য দ্বারা। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমি একটা গাণিতিক সমস্যা দেখাই, তাহলে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে একটা উদ্দীপক আছে, তোমরা উদ্দীপকটা খেয়াল করো। আরাফাত, আমি একটু বড় করে দিচ্ছি। আরাফাত 1 বছর পূর্বে সুরমা কোম্পানির প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে ক্রয় করেছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 100 টাকা দিয়ে সে শেয়ারটা ক্রয় করেছিল, তাহলে এটা কি শেয়ারের ক্রয় মূল্য বা আমরা বলতে পারি শুরুর মূল্য?
ক্রয় মূল্য বা শুরুর মূল্য। একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বুঝাইছি যে যদি ক্রয় মূল্য থাকে সেটা মানে তুমি আগে কিনছো, এটা হলো প্রারম্ভিক মূল্য। সুরমা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য, সুরমা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। তাহলে বর্তমান বাজার মূল্য যেটা, সেটাকে আমরা বলি শেয়ারের সমাপনী মূল্য, যেটাকে আমরা বলি P1। বর্তমান বাজার মূল্য হলো শেয়ারের সমাপনী মূল্য, যেটাকে আমরা বলি কি P1। কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ প্রদান করে, যেটা টি। আরাফাত বর্তমানে শেয়ারটি বিক্রি করলে গত 1 বছরে তার বিনিয়োগ হতে মুনাফার হার, এটা এখানে এটা ভুল, এটা আসলে এভাবে আসবে না, এটা হয়তো ভুলে এভাবে আসছে, এটা হবে রেট অফ রিটার্ন। এখানে কি হবে শব্দটা, রেট অফ রিটার্ন, মানে তার মুনাফার হার নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে হবে? মুনাফার হার, রেট অফ রিটার্ন তার নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে মানটা দেখি, 100 টাকা হলো শেয়ারের ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য মানে হলো শেয়ারের প্রারম্ভিক মূল্য, মানে P0। P0 হলো 100 টাকা। আর শেয়ারের বর্তমান বাজার মূল্য, যেটাকে আমরা বলি সমাপনী মূল্য, P1। তাহলে P1 হলো আমাদের 110, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, উপরে থাকে লভ্যাংশ 10 টাকা প্লাস 110 মাইনাস 100, এখানেও 10 টাকা হয়, তাহলে উপরে 20 টাকা, নিচে 100 টাকা। তাহলে টোটাল রেজাল্টটা আমাদের কত হয়? 20%। অর্থাৎ এই শেয়ার থেকে আরাফাত তার রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 20% হবে। তো আশা করি এটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফার হার যে নির্ণয় করলাম। তো এটা অনেক সময় এমসিকিউতে আসে, আবার সিকিউর ভিতরে অনেক সময় দিয়ে দিতে পারে। তো তোমরা একটু বিষয়গুলো মাথায় রাখবা। তো এই ধরনের আর একটা প্রশ্ন যদি আমরা দেখি, এখন আমরা দেখব বন্ডের ক্ষেত্রে। তো বিনিয়োগ যে শুধু শেয়ারে করে বিষয়টা তো তেমন না, বিনিয়োগ তো এমনও আছে যে বিনিয়োগটা বন্ডেও করতে পারে। সেক্ষেত্রে সূত্রটা কিরকম হবে আমরা দেখি। রহমত 1 বছর পূর্বে XYZ কোম্পানির প্রতিটি বন্ড 1000 টাকা মূল্যে ক্রয় করেছিল। বর্তমানে বন্ডটির বাজার মূল্য 1100 টাকা, কুপন রেট 10%। রহমত যদি বন্ডটি বর্তমান বাজার মূল্যে বিক্রয় করে, তাহলে গত 1 বছরে উক্ত বন্ড হতে মুনাফার হার, মানে রেট অফ রিটার্ন নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? রেট অফ রিটার্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগের উদ্দীপকটার সাথে এই উদ্দীপকটার পার্থক্য কোথায়? যে আগের উদ্দীপকে আরাফাত শেয়ারে ইনভেস্ট করছিল, আর এখানে আমাদের বিনিয়োগকারী যে রহমত, তিনি ইনভেস্ট করছে বন্ডে। তাহলে সূত্র সবই সেম থাকবে। তো এখানে আমাদের কুপন রেট দেওয়া আছে। কি দেওয়া আছে? কুপন রেট। তাহলে আমরা জানি যে কুপন রেট মানে সুদের হার, যেটা ষষ্ঠ অধ্যায় থেকে আমরা জেনেছি। লিখিত মূল্যের উপরে কুপন রেটটা প্রয়োগ করতে হয়। তো লিখিত মূল্য 1000 টাকা আর কুপন রেট 10%, আলটিমেট আমাদের সুদ হয় 100। তার মানে আগে সূত্রে আমরা সি দিছি, এখন আমরা সরাসরি আই দিতে পারি। সি দিলেও সমস্যা হবে না। P1 মানে হলো বন্ডের প্রারম্ভিক মূল্য। এখানে বন্ডের প্রারম্ভিক মূল্য, সরি আমি ভুল বলছি, P0 মানে হলো বন্ডের প্রারম্ভিক মূল্য, অর্থাৎ বন্ডের লিখিত মূল্য। আর P1 মানে হলো বাজার মূল্য, অর্থাৎ শেয়ারটা বর্তমানে যে দামে চলতে আছে। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন করলে আলটিমেট আমাদের রেজাল্ট আসবে 20%। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা করলাম। তো এখন আমরা আরো কিছু উদ্দীপক আছে, ওই উদ্দীপকগুলো একটু দেখবো। যেমন এখানে একটা উদ্দীপক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক। আমরা যদি উদ্দীপকটা দেখি, এখানে যদি আমরা উদ্দীপকটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক, তোমরা খেয়াল করো। নিম্নে এবিসি কোম্পানির বিভিন্ন বছরের শেয়ারের মূল্য ও লভ্যাংশ দেওয়া হলো। 2012 সালে আমাদের শেয়ারের মূল্য দেওয়া আছে 31.25 টাকা, কিন্তু লভ্যাংশ কিন্তু দেওয়া নাই। অর্থাৎ 2012 সালে আমাদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি। 2013 সালে আমাদের 20.75 টাকা শেয়ারের মূল্য ছিল বছর শেষে।
লভ্যাংশ হলো 1.53 টাকা লভ্যাংশ দেওয়া হয়েছিল। 2014 সালে 20.88 পয়সা আমাদের বছর শেষে সমাপনী মূল্য ছিল। আর এখানে লভ্যাংশ হলো আমাদের 1.53 টাকা সেম। 2015 সালে আমাদের শেয়ারের মূল্য হয়েছে 67 টাকা শেষে এবং লভ্যাংশ ছিল 2 টাকা। তো যাই হোক, এই হলো আমাদের উদ্দীপকটা ছিল। তো আমাদের এখানে আমি একটু বড় করলাম ওকে। এই আমাদের উদ্দীপক। তো আমাদের উদ্দীপকে এখানে আমাদের বের করতে বলছে প্রত্যেক বছরে মোট আয়ের হার বা মুনাফার হার নির্ণয় করো। তো এখানে একটা বিষয় আমি একটু তোমাদেরকে বলে যাই যে এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু প্রত্যেক বছরের শেয়ারের শেষ মূল্য মানে P1। এখন আমি যদি বলি অঙ্ক করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা লাগবে লভ্যাংশ। কি লাগবে? লভ্যাংশ। কিন্তু প্রথম বছরে আমাদের কিন্তু কোনো লভ্যাংশ দেওয়া নাই, অর্থাৎ 2012 সালে আমাদের কোনো লভ্যাংশ দেওয়া নাই। একইভাবে 2012 সালে আমাদের P0 মান দেওয়া নাই। P0 মানে কি? শেয়ারের শুরুর মূল্য। তো 2012 সালে আমাদের শুধুমাত্র একটা তথ্যই দেওয়া আছে, সেটা হলো P1 এর মান আছে, অর্থাৎ বছর শেষে শেয়ারের যে মূল্য সেটা দেওয়া আছে। তো এখন দুইটা তথ্য না থাকার কারণে আমরা 2012 সালে এই শেয়ারের রেট অফ রিটার্ন বা মুনাফার হার নির্ণয় করতে পারবো না। বাট 2013, 14, 15 এই 3 বছর পারবো। কিভাবে পারবো? আমরা যদি দেখি 2013 সালে আমাদের লভ্যাংশ দেওয়া আছে, 2013 সালে আমাদের P0 এর মান দেওয়া আছে। এটা কিন্তু P0 এর মান, এটা হলো P0 এর মান, ঠিক আছে? তো আমাদের প্রশ্ন হলো তাহলে P1 কোনটা হবে? P1 হবে যে আগের বছরেরটা। এই যে আগের বছরেরটা কি হবে? এই বছরে P1 হবে। আগের বছরেরটা এই বছরে কি হবে? P1। কারণ আমরা জানি ব্যালেন্স সিডি কি হয়? ব্যালেন্স বিডি। অর্থাৎ আগের বছরে যেটা সমাপনী ছিল সেটা এই বছরে কি হয়ে যাবে? প্রারম্ভিক। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে 20.75 2013 সালের যেটা সমাপনী ছিল, 20.75 যেটা 2013 সালের সমাপনী ছিল, সেইটাই 2014 সালে হয়ে যাবে প্রারম্ভিক মূল্য। শেয়ারের প্রারম্ভিক মূল্য মানে P1 হয়ে যাবে। আবার 2014 সালে 20.88 যেটা ছিল P0, 2015 সালে গিয়ে সেটা হয়ে যাবে P1। তার মানে আমাদের প্রত্যেকটা বছরের P0 পরের বছরে যাই কি হয়ে যাবে? P1। তাহলে 2013, 14, 15 এই 3 বছরের ডাটা কিন্তু আমাদের সামনে আছে। এই 3 বছরের আমরা তাহলে কি করতে পারবো? এই 3 বছরের ডাটা থাকার কারণে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 3 বছরের প্রত্যেকটা শেয়ারের রেট অফ রিটার্ন আমরা খুব সুন্দরভাবে বের করতে পারব। তো আমরা এখন একটু নির্ণয়টা দেখি। ওকে, আমরা 2013 সালে চলে যাই। 2013 সালের আমরা প্রথমে সূত্র লিখব। আমরা এখানে কিন্তু সূত্রটা লিখছি, তোমরা দেখতে পাচ্ছ। এই হলো আমাদের সূত্র, D প্লাস P1 মাইনাস P0 ডিভাইড বাই P0 গুণ 100। তোমাদেরকে আমি একটু আগেই বলছি তোমরা D লিখতে পারো, C লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, তো আমাদের এখন মানগুলা দেখি। লভ্যাংশ লাগবে, আমাদের এই যে লভ্যাংশ দেওয়া আছে 1.53 টাকা। এরপর P1 এর মান লাগবে। P1 হলো বছরের শেষের মূল্য, এই যে P1, এটা হলো P1। P0 লাগবে। P0 মানে হলো আগের বছরেরটা এই বছরে কি হয়ে যাবে? P0। লভ্যাংশ আমাদের আছে, আমরা লভ্যাংশ বের করছি 1.53 টাকা। তো আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি দেখব যে আমাদের এই বছরে কিন্তু মাইনাস ফিগার চলে আসবে, কারণ আমাদের শেয়ারের শুরুর মূল্যর চেয়ে শেয়ারের শেষ মূল্যটা হ্রাস পাইছে। তার মানে আমাদের এই বছরের রিটার্ন হয় নাই, উল্টা আমাদের ক্ষতি হয়েছে, এবং এইটাই কিন্তু শেষে আমাদের প্রভাবটা ফেলছে। আমরা যদি দেখি -28.70, অর্থাৎ এই বছরে আমাদের কি হয় নাই? আয়ের হারটা হয়নি, উল্টা আমাদের ক্ষতি হয়েছে। আমি যদি এটা একটু তোমাদের নিচের দিকে একটু নামাই দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো,
এই বছরে আমাদের কি হয়েছে, শেষের বছরটা তোমরা একটু খেয়াল করো। এখানে কিন্তু আমাদের আলটিমেট লাভ হয় নাই, লাভ তো হয় নাই, উল্টা আমাদের কি হয়েছে, ক্ষতি হয়েছে। অর্থাৎ আমরা 2013 সালে আমাদের -28.70 পয়সা, -28.70 পয়সা মানে হলো আমাদের এখানে আলটিমেট ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটা নির্ণয় করলাম। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় আসে, তো আমরা একটু কেয়ারফুল থাকবো। যদি আমরা একটু কেয়ারফুল না থাকি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে যাবে, আলটিমেট আমরা কিন্তু এই ধরনের অঙ্ক থেকে মার্কস তুলতে ব্যর্থ হব। তা আমি তোমাদেরকে এই জন্য অনুরোধ করব যে এই ধরনের অঙ্কগুলো তোমরা বেশি প্র্যাকটিস করো, বিশেষ করে এমসিকিউর জন্য কিন্তু এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এরপর 2014 সালেরটা একই সিস্টেমে, 2014 সালেরটা একই সিস্টেমে, 2013 সালের যেইটা আছে সেটা 2014 সালে আমাদের পি 0 হয়ে যাবে, এইভাবে একই সিস্টেমে আমরা অঙ্কটা করব। তো এখানে আমাদের একটা বাড়ির কাজ আছে, এটা তোমরা করবা, সেম সিস্টেম সেম অঙ্ক, তোমরা এটা একটু নিজেরা করার চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঝুঁকির ধারণা সম্পর্কে আলোচনা করি। ঝুঁকি বিষয়টা কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। যেমন আমরা যদি উদাহরণ বলি, ঝুঁকি মানে কি? ঝুঁকি মানে হলো প্রত্যাশিত মুনাফা না পাওয়ার যে সম্ভাবনা। অর্থাৎ তুমি প্রত্যাশা করতেছো বিনিয়োগ থেকে তুমি রিটার্ন পাবা, মুনাফা পাবা, কোনো কারণে এটা না পাওয়ার কোনো সম্ভাবনা যদি তৈরি হয়, সেটাই কিন্তু ঝুঁকি। তুমি আম গাছ লাগাইছো আম পাওয়ার জন্য, কোনো কারণে যদি আম গাছে আম না হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এইটাই কিন্তু তোমার ঝুঁকি। ঠিক আছে, এখানে কিন্তু সেই কথাই বলছে। আনিকা বাটা শো কোম্পানিতে বিনিয়োগ করেছে, তার প্রত্যাশিত মুনাফার হার 20%। 1 বছর পর দেখা গেল তার বিনিয়োগ হতে প্রকৃত মুনাফার হার হচ্ছে 15%। অর্থাৎ সে এক্সপেক্ট করেছিল 20%, কিন্তু সে পাচ্ছে 15%। তো এখানে প্রত্যাশিত মুনাফার হার ও প্রকৃত মুনাফার হারের যে ব্যবধান বা বিচ্যুতি, সেটাই হলো ঝুঁকির উৎস। কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত মুনাফার হার অপেক্ষা প্রকৃত মুনাফার হারের যে ভিন্ন হওয়ার সম্ভাবনা, সেটাকে কি ব্যবসায়ের ভাষায় বলা হয় ঝুঁকি। মানুষের ব্যক্তিগত জীবনের ন্যায় ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকম অনিশ্চয়তা বিদ্যমান থাকে। উদাহরণস্বরূপ, ভবিষ্যতে কোম্পানির পণ্য আশানুরূপ বিক্রি হবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা, প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, এরূপ অসংখ্য অনিশ্চয়তা থাকে। অনুরূপভাবে একজন বিনিয়োগকারী কোম্পানির শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কিনা, একটি কোম্পানির দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ থেকে প্রত্যাশিত নগদ প্রভাব পাবে কিনা, এগুলো সবই অনিশ্চয়তার উৎস। তো একটা বিষয় হলো, ঝুঁকিকে মাপা যায়, পরিমাপ করা যায়, কিন্তু অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। পরিশেষে আমরা বলতে পারি, বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের পরিবর্তনশীলতাকে ঝুঁকি বলে। উদাহরণস্বরূপ, মনে করো তুমি সরকারি বন্ড ক্রয় করেছো প্রতিটি 1000 টাকা করে, প্রতি বছর তুমি 10% অর্থাৎ 100 টাকা করে সুদ পাবে। এক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। কেন? কারণ সরকার কখনো দেউলিয়া হয় না। এমনকি তুমি যদি সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করো, সেক্ষেত্রেও শিক্ষার্থী বন্ধুরা তোমার কোনো ঝুঁকি থাকবে না। কেন? কারণ সরকারি বন্ডে বা সরকারি ইনভেস্টমেন্ট ঝুঁকিমুক্ত। কিন্তু তুমি যদি বেক্সিমকো কোম্পানি, প্রাইভেট সেক্টর, কর্পোরেট কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করো, যেমন এখানে 1000 টাকা দিয়ে শেয়ার ক্রয় করেছো, এক্ষেত্রে একই সময় তোমার আয়ের পরিমাণ ঋণাত্মক, শূন্য অথবা অনেক বেশি হতে পারে। অর্থাৎ তোমার অনেক লাভ হতে পারে, আবার শূন্য রেজাল্ট আসতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। যেমন একটু আগে যে আমরা অঙ্ক করছিলাম 2014 সালে, মেবি আমাদের রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসছে। 2013 সালেই বোধহয় মাইনাস, আমাদের অ্যান্সার আসছিল 28.73, এরকম হতে পারে। ভবিষ্যতে শেয়ারের বাজার মূল্য 1000 টাকার কম হতে পারে, বেশি হতে পারে, অর্থাৎ আয়ের পরিবর্তনশীলতা অনেক বেশি। তাই কোনো বিনিয়োগের আয় যত নিশ্চিত হবে, তার পরিবর্তনশীলতা অর্থাৎ ভেরিয়েবলিটি তত কম হবে এবং ঝুঁকি কম হবে। ঝুঁকির ধারণাটাকে আমরা একটি মাত্র কোম্পানিতে অথবা একাধিক কোম্পানির বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে পারি। এখন ঝুঁকির প্রকারভেদ নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, যে অসংখ্য ঝুঁকি আছে বা অসংখ্য দিক থেকে কিন্তু এই ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। হ্যাঁ, তো এই যে বিভিন্ন
দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকিকে ভাগ করতে পারি সেই বিষয়গুলো আমি এখন তোমাদেরকে একটু দেখাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ঝুঁকিকে ভাগ করা যায়। তা আমি এখানে কয়েকটা ঝুঁকির উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি বা কয়েকটা ঝুঁকি নিয়ে আমি আলোচনা করতেছি, তোমরা একটু খেয়াল করো। তো এখানে প্রথম যে ঝুঁকিটা দেখা যাচ্ছে একক ঝুঁকি। একক ঝুঁকি মানে হলো কোনো একটা কোম্পানিকে প্রভাব বিস্তার করবে বা প্রভাব ফেলবে। আমি এটার বিস্তারিত একটু পরে আলোচনা করব। এখানে দেখো পোর্টফোলিও ঝুঁকি। আমরা জানি যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে কি? ইনভেস্টমেন্ট ইন মোর দ্যান ওয়ান সিকিউরিটিস। সেক্ষেত্রে যে ঝুঁকিটা আসে সেটাকে আমরা পোর্টফোলিও ঝুঁকি নামে বলতে পারি। এরপর দেখো এখানে শ্রমিক কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছে, তার মানে একটি কোম্পানি এর দ্বারা প্রভাবিত হবে, এটা হলো কোম্পানি ঝুঁকি। হরতাল দিয়ে রাখছে পুলিশরা, এখানে সেই হরতাল বন্ধ করার জন্য চেষ্টা করতেছে, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা, অবরোধ, লকডাউন এর দ্বারা কিন্তু শুধুমাত্র একটি প্রতিষ্ঠান না, দেশের সকল ধরনের প্রতিষ্ঠান প্রভাবিত হবে। এগুলোকে বলা হয় বাজার ঝুঁকি। তো এরকম আরো বেশ কিছু ভাগ আছে। এখানে একটা ঝুঁকির ভাব দেখা যাচ্ছে, ভাগ ব্যবসায়িক ঝুঁকি। তুমি যদি তোমার ব্যবসায়ের পরিচালন ব্যয় মেটাতে না পারো সেক্ষেত্রে যে ঝুঁকি হয়। এখানে দেখা যাচ্ছে ঋণের সুদ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, চিন্তায় আছে, এটা হলো আর্থিক ঝুঁকি। বিনিময় এবার সুদের হার ঝুঁকি, ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট করে, এক্সচেঞ্জ রেট রিস্ক হতে পারে। তো এটাই আমরা এখন দেখব, ব্যাখ্যাটা আমরা এখনই দেখতেছি, তোমরা খেয়াল করো। একক ঝুঁকি মানে হলো কোনো বিনিয়োগকারী যখন একটি মাত্র কোম্পানিতে বা সম্পদে বিনিয়োগ করে তখন যে ঝুঁকি বহন করতে হয় তাকে একক ঝুঁকি বলে। উপরের যে ছবিগুলো আমরা দেখছি এবং উদাহরণ দেখছি সেখানে যদি আমরা বলি যে তুমি শুধুমাত্র বেক্সিমকো লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করো, একটি মাত্র কোম্পানিতে তুমি বিনিয়োগ করছো, সেক্ষেত্রে যেই ঝুঁকিটা তোমার সৃষ্টি হবে সেটাকে আমরা বলি একক ঝুঁকি। পোর্টফোলিও ঝুঁকি মানে হলো কোনো বিনিয়োগকারী যখন একাধিক কোম্পানিতে বা একাধিক সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বলা হয়। যেমন তুমি তোমার 1,00,000 টাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারে 30,000 টাকা ইনভেস্ট করেছো, বাটা শো কোম্পানির শেয়ারে 40,000 টাকা ইনভেস্ট করেছো, সরকারি বন্ডে 30,000 টাকা ইনভেস্ট করেছো। এক্ষেত্রে ঝুঁকি সম্পর্কিত আলোচনা হচ্ছে পোর্টফোলিও প্রেক্ষিতে ঝুঁকি। পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য ঝুঁকি হ্রাস করা, কিন্তু তারপরও এখানে কিছু ঝুঁকি থেকে থাকে। তো একটা কোম্পানিতে ঝুঁকিকে নানাভাবে ভাগ করা যায়। কিছু ঝুঁকি থাকে যা একক কোম্পানির সাথে সম্পৃক্ত ও কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। কিছু কিছু ঝুঁকি আছে দেখবা, সেগুলো কোম্পানি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, যেগুলো কন্ট্রোল করা যায়, যেটা আমরা বলতে পারি একক ঝুঁকি। আবার কিছু কিছু ঝুঁকি থাকে যেগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, এগুলোকে বলা হয় মার্কেট রিস্ক বা বাজার ঝুঁকি। তো ঝুঁকি পরিহার বা হ্রাস করার দৃষ্টিকোণ হতে ঝুঁকিকে আবার কয়েকটা ভাগ করা যায়, আমরা সেইটাই দেখব। কোম্পানি রিস্ক, যে ঝুঁকি বিশেষ কোনো কোম্পানির বা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তাকে কোম্পানি ঝুঁকি বলে। যেমন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক ধর্মঘটের ফলে উৎপাদন ব্যাহত হওয়ার ফলে যে ক্ষতি, তা শুধুমাত্র এই একটি গার্মেন্টস কোম্পানিকে প্রভাবিত করবে, অন্য কোনো গার্মেন্টস কোম্পানি প্রভাবিত হবে না। কোম্পানি ঝুঁকি পরিহার করা যায় পোর্টফোলিও গঠন করে। মোট ঝুঁকির যে অংশ পরিহার বা হ্রাস করা যায় তাকে ডাইভার্সিফাইল ডাইভার্সিফাইবল ঝুঁকি বা পরিহারযোগ্য ঝুঁকি বলে। পরিহারযোগ্য ঝুঁকির উৎস হলো ব্যবস্থাপনার অদক্ষতা, মামলা মোকদ্দমা, অবহার, অসফল বাজারজাতকরণ কর্মসূচি ইত্যাদি, যা শুধুমাত্র বিশেষ কোনো কোম্পানির সাথে সম্পর্কিত। যেহেতু এই ধরনের ঘটনাসমূহ দৈব, তাই বহুবিধকরণ বা বৈচিত্র্যায়নের মাধ্যমে এই ঝুঁকি পরিহার করা যায়। বাজার ঝুঁকি, যেটাকে আমরা বলি মার্কেট রিস্ক। অর্থনীতির অবস্থা পরিবর্তন, সরকারের নীতি পরিবর্তন, রাজনৈতিক অস্থিতিশীলতা, কোভিড-19 যে মহামারী সেটা হতে পারে। এর ফলে কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এগুলো কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে না, এবং এর ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় যাকে বাজার ঝুঁকি বলে। বাজার ঝুঁকি প্রায় সকল ফার্মকে প্রভাবিত করে। এখানে কিন্তু শুধু একটি ফার্ম প্রভাবিত হবে বিষয়টি এরকম না। যেমন মুদ্রাস্ফীতি, যুদ্ধ, মন্দা, মহামারী, উচ্চ সুদের হার, যা সকল ফার্মকে প্রভাবিত করে। যেহেতু বেশিরভাগ ফার্মের শেয়ারের মূল্য এসব ফ্যাক্টরসমূহের মাধ্যমে নেতিবাচক প্রভাবিত হয়, তাই বৈচিত্র্যায়ন বা বহুবিধকরণের মাধ্যমে বাজার ঝুঁকি পরিহার করা যায় না। বাজার ঝুঁকিকে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ, মার্কেট রিস্ককে সিস্টেমেটিক ঝুঁকি নামেও অভিহিত করা যায়। তো আমরা এখন যেই এটা দেখতেছি আমাদের সামনে পত্র কোষ
পোর্টফোলিওর মাধ্যমে ঝুঁকিকে কিভাবে তোমাকে হ্রাস করা যায় সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। তো এখানে মোট ঝুঁকির যে অংশ অপরিহারযোগ্য, যেটা তো আসলে আমরা পরিহার করতে পারবো না, কিন্তু পোর্টফোলিওর মাধ্যমে আমরা এই কোম্পানির ঝুঁকিকে হ্রাস করতে পারবো, অর্থাৎ পোর্টফোলিওতে সিকিউরিটি সংখ্যা বৃদ্ধি করে আমরা এই কাজটা করতে পারবো। তো এখানে যে ছবিটা আমরা দেখছি, এই ছবিতে আনুভূমিক অক্ষে অর্থাৎ নিচের দিকে পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত সিকিউরিটির সংখ্যা এবং ভার্টিক্যাল অক্ষ মানে পাশাপাশি যে চিত্র, সেখানে পোর্টফোলিও ঝুঁকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখানো হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা পি। উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিওতে সিকিউরিটির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মোট বা সার্বিক পোর্টফোলিও ঝুঁকি হ্রাস পাচ্ছে, অর্থাৎ যত তোমার সিকিউরিটি বাড়বে তোমার ঝুঁকিটা হবে, ফ্ল্যাট হবে। এক গবেষণায় দেখা যায় দৈবভাবে 15 থেকে 20টি সিকিউরিটি পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত করে ডাইভার্সিফিকেশনের সুবিধা অর্থাৎ ঝুঁকি হ্রাস করা যায়। একটি সিকিউরিটির মোট ঝুঁকির দুটি উপাদান নিচে দেখানো হলো। মোট ঝুঁকির একটা অংশ কোম্পানি ঝুঁকি, একটা অংশ বাজার ঝুঁকি। তো ঝুঁকি পরিমাপ করার পূর্বে ঝুঁকির উৎস সম্পর্কে জানা দরকার। কিছু কিছু ঝুঁকি প্রত্যক্ষভাবে ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীকে প্রভাবিত করে। নিচে সেই দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস আলোচনা করা হলো। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুঁকিকে দুইটা ভাগে ভাগ করা যায়, বিজনেস রিস্ক এবং ফিনান্সিয়াল রিস্ক। আর্থিক ব্যবস্থাপক এই সকল ঝুঁকি সম্পর্কে অনেক বেশি তৎপর থাকেন। নিচে ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি সম্পর্কে আলোচনা করা হলো। ব্যবসায়িক ঝুঁকি কোম্পানির আয় হতে পরিচালন ব্যয় মেটাতে না পারার সম্ভাবনাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। একটি ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। এটা তোমরা জানো, বিভিন্ন ধরনের অপারেটিং এক্সপেন্স আছে, শ্রমিকদের বেতন দেওয়া লাগতে পারে, অবচয়, তারপর হতে পারে তোমার আসবাবপত্র ক্রয় সংক্রান্ত, হ্যাঁ। তো এই সব পরিচালনা খরচের ভিতরে একটা হলো স্থির পরিচালন ব্যয় এবং আরেকটা হলো পরিবর্তনশীল পরিচালন ব্যয়। এই পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। কোনো কোম্পানির পরিচালনা ব্যয় মেটানোর ক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচের মিশ্রণ অর্থাৎ স্থায়ী এবং চলতি খরচের অনুপাতের উপর। বিক্রয় আয় স্থিতিশীলতা না থাকলে অর্থাৎ বিক্রয়লব্ধ আয় কোনো সময় বেশি আবার কোনো সময় কম হলে অর্থাৎ ফ্লাকচুয়েট করলে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। আবার পরিচালনা ব্যয় স্থির খরচ যেমন অফিস ভাড়া, বীমা খরচ, যেটা মাসিক ভিত্তিতে ফিক্স দিতে হবে, ইত্যাদির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে। এখন আমরা দেখব আর্থিক ঝুঁকি। ফার্মের মূলধন কাঠামোতে আমরা জানি মূলধন কাঠামোতে ঋণ মূলধনও থাকে, আবার ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি মূলধনও থাকে। এখন মূলধন কাঠামোতে যদি ঋণ মূলধন তুমি বেশি নাও, মানে বেশি যদি ডেপ্ট ক্যাপিটাল বেশি হয় অর্থাৎ ঋণকৃত মূলধন বেশি হলে তোমার ঋণের সুদ এবং আসল পরিশোধের ঝুঁকি বাড়বে এবং এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাকেই বলা হয় ফিনান্সিয়াল রিস্ক বা ফিসকাল রিস্ক। অর্থাৎ কোনো বিনিয়োগ হতে ঋণকৃত মূলধনের সুদ বা সুদ সহ ঋণের অর্থ পরিশোধ করার মতো পর্যাপ্ত নগদ প্রবাহ না পাওয়ার সম্ভাবনাকে আর্থিক ঝুঁকি বলে। সুতরাং ঋণ গ্রহণের মাধ্যমে আর্থিক ঝুঁকির উদ্ভব হয়। যদি কোনো প্রতিষ্ঠানে ঋণকৃত মূলধন না থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে কোনো আর্থিক ঝুঁকি থাকবে না, অর্থাৎ টোটালটাই যদি ইকুইটি মূলধন হয়। ঋণকৃত মূলধন ব্যবহার করে কোম্পানির যেমন শেয়ার হোল্ডারদের আয় বৃদ্ধি করতে পারে, তেমনি ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে কোম্পানির আর্থিক ঝুঁকির মধ্যে জড়িত হয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। আর্থিক ঝুঁকি নির্ভর করে ঋণ মূলধনের পরিমাণ এবং করের হারের উপর। এখন আমরা দেখব বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন ইন্টারেস্ট রেট রিস্ক। সুদ হার ঝুঁকি বলতে ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে এই ইন্টারেস্ট রেট রিস্ক বলে। মনে করো তুমি একটা কোম্পানিতে ইস্যুকৃত বন্ডে বিনিয়োগ করেছো, এক্ষেত্রে ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্য হ্রাস পাবে। আমরা বন্ডের অধ্যায় দেখেছি, অর্থাৎ বিনিয়োগের মূল্য কমে যাবে কারণ সুদের হার এবং বন্ডের মূল্যের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান আছে। আবার ভবিষ্যতে সুদের হার বৃদ্ধি পাওয়ার ফলে বিনিয়োগের সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার ফলে যে ক্ষতি হচ্ছে তাকে এই সুদের হার ঝুঁকি বলে। এরপর আমরা দেখব তারল্যর ঝুঁকি বা লিকুইডিটি রিস্ক। তারল্য ঝুঁকি বলতে বিনিয়োগকৃত সিকিউরিটি সমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে যে ঝুঁকির উদ্ভব হয় তাকে তারল্য ঝুঁকি বলে। এখন আমরা দেখব ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ ও বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে কিছু বিশেষ ঘটনার ঝুঁকি আছে, ইভেন্ট রিস্ক। যেমন সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে কোনো নির্দিষ্ট সম্পত্তিতে বিনিয়োগের মূল্য বা ফার্মের ক্ষতি হওয়াকে
হওয়ার যে সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে বিশেষ ঝুঁকির উদ্ভব ঘটতে পারে। যেমন সরকার যদি কোনো একটি জনপ্রিয় ঔষধের উৎপাদনের লাইসেন্স বাতিল করে, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ফার্মটি বা ওই ফার্মে যারা বিনিয়োগ করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের ঘটনা সচরাচর হয় না। ২ নম্বর হতে পারে এক্সচেঞ্জ রেট রিস্ক, বিনিময় হার ঝুঁকি। বিভিন্ন ফার্ম বা একক বিনিয়োগকারীরা বিদেশি বিভিন্ন সিকিউরিটিজ ও বন্ড কিনে বিনিয়োগ করছে। এছাড়া বিদেশি মুদ্রা কিনছে। এ সকল বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকৃত দেশের সাথে নিজ দেশের মুদ্রার বিনিময় হার লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করে। আমরা এখানে একটা উদাহরণ দেখি। বেক্সিমকো লিমিটেড যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির $20,000 সিকিউরিটিজ 80 টাকা অর্থাৎ $1 বিনিময় হারে কিনে বিনিয়োগ করে এবং 3 মাস পর যদি 85 টাকা দাঁড়ায় অর্থাৎ $1 এ 85 টাকা, এভাবে যদি বিনিয়োগ করে, সেক্ষেত্রে উক্ত সিকিউরিটিজ বিক্রয় করে তার আয় দাঁড়াবে 20,000 টাকা ইন্টু পার ডলারে 80 টাকা, 16 লক্ষ টাকা। শুধুমাত্র ডলারের দাম বাড়ায় তার প্রাপ্তি হচ্ছে 20,000 গুণ 85, 17 লক্ষ টাকা। আলটিমেট লাভ হচ্ছে 1 লাখ টাকা। যদি ডলারের দাম কমে যায় সেক্ষেত্রে তার ক্ষতি হবে। দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম কমে গেলে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে এক্সচেঞ্জ রেট রিস্ক বা বিনিময় হার ঝুঁকি বলে। পারচেজিং পাওয়ার রিস্ক, যেটা আমাদের দেশে কিন্তু প্রায় হয়। যেমন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেলে আমরা কিন্তু আগের মতো পেঁয়াজ কিনতে পারি না। তো এটা আমাদের দেশে ম্যাক্সিমাম সময় হয়। মুদ্রাস্ফীতির কারণে সৃষ্ট ঝুঁকিকে ক্রয় ক্ষমতার ঝুঁকি বলে। মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার বিপরীত সম্পর্ক। অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি বাড়ে তুমি ইচ্ছা করে বেশি পণ্য কিনতে পারবা না, ক্রয় ক্ষমতা হ্রাস পায় কারণ দাম বেড়ে যায়। সুতরাং মুদ্রাস্ফীতিতে বিনিয়োগ হতে প্রাপ্ত নগদ প্রবাহ প্রভাবিত হয়। যে সকল প্রতিষ্ঠানের বা ফার্মের নগদ প্রবাহ সাধারণ মূল্য স্তরের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়, তাদের ক্রয় ক্ষমতা ঝুঁকি কম। অপরপক্ষে যেসব ফার্মের নগদ প্রবাহ সাধারণ মূল্য স্তরের সাথে পরিবর্তিত হয় না, সেসব ফার্মের বিনিয়োগের নগদ প্রবাহ ক্রয় ক্ষমতা বেশি হয়। এখন আমরা দেখব শিক্ষার্থী বন্ধুরা ঝুঁকির পরিমাপ। ঝুঁকিকে 3টা সিস্টেমে পরিমাপ করা যায় এবং এই 3টা সিস্টেমের উপরই আমরা অঙ্ক করব। আমাদের এই অধ্যায়ে কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। সেক্ষেত্রে যেই গাণিতিক সমস্যা আমরা করব সেই গাণিতিক সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে বিষয়গুলো জানতে হবে, যেমন আদর্শ বিচ্যুতি আছে, সম্ভাবনা বিন্যাস আছে, বিভেদাঙ্ক। এই 3টা মাধ্যমে কিন্তু আমরা ঝুঁকিকে পরিমাপ করতে পারি। তো ঝুঁকি পরিমাপের বিষয়টা আমরা একটু দেখি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি পরিমাপ করা একান্ত প্রয়োজন। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের ব্যবধান বা ডিফারেন্স বা ডেভিয়েশনকে আমরা ঝুঁকি নামে অভিহিত করি। প্রত্যাশিত আয় হতে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হবে ঝুঁকি তত বৃদ্ধি পাবে। আবার আয়ের বিচ্যুতি যত কম হবে ঝুঁকি তত কম হবে। এজন্য প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি বা প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। ঝুঁকি পরিমাপের বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি রয়েছে। এখানে আমরা ঝুঁকি পরিমাপের যে 3টা পদ্ধতি সম্পর্কে জানব: স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সম্ভাবনা বিন্যাস এবং সিবি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বিভেদাঙ্ক। প্রথমে আমরা ঝুঁকি পরিমাপের আদর্শ বিচ্যুতি ব্যবহার দেখব। তো তোমরা স্ক্রিনে আদর্শ বিচ্যুতি সব দেখতে পাচ্ছ। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীতে অর্জিত আয় থেকে গড় আয়ের হারের পার্থক্য বর্গের সমষ্টিকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করে এবং ভাগফলকে বর্গমূল করা হয়। তো আদর্শ বিচ্যুতির আরেকটা নাম আছে পরিমিত ব্যবধান, যেটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। এই যে সিগমা, আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি বা ব্যবধান থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা যায়, তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা যায়। এটি একটি স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি। যাদের এসএসসিতে স্ট্যাটিস্টিক্স আছে বা পরিসংখ্যান আছে তারা কিন্তু এগুলো করে এসেছো। আদর্শ বিচ্যুতিকে সিগমা চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়। এখানে আদর্শ বিচ্যুতির একটা ফরম্যাট দেওয়া হয়েছে, ফর্মুলা দেওয়া হয়েছে, যেটার উপর অঙ্ক আমরা ইনশাল্লাহ লাস্ট ক্লাসে দেখব। এখন জাস্ট আমরা থ্রোলি দেখে যাই বিষয়গুলো। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার যে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধানকে বর্গ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বা সিগমা স্কোয়ার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আবার ভেদাঙ্ককে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা আদর্শ বিচ্যুতি পাব। আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে কিন্তু আমাদের গড় আয়ের হার নির্ণয় করতে হবে। অতীতে অর্জিত বিভিন্ন বছরের আয়ের সমষ্টিকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় আয়ের হার পাওয়া যায়।
গড় আয়ের হার নিচের একটা সূত্র দেওয়া আছে, আমরা সূত্রগুলো সব একসাথে লাস্ট ক্লাসে দেখব। তো এখানে দেখো আদর্শ বিচ্যুতির মাধ্যমে কিভাবে আমরা ঝুঁকি পরিমাপ করি সেটার একটা উদাহরণ দেওয়া আছে। তো প্রথমে আমাদের কিন্তু গড় আয়ের হার বের করতে হবে, এরপর হলো আদর্শ বিচ্যুতি। গড় আয়ের হার বের করার বেশ কিছু সূত্র আছে, অলরেডি কিন্তু আমরা একটা সূত্র পড়ে ফেলেছি শুরুর দিকে, শেয়ারের শুরুর মূল্য সমাপনী মূল্য দেওয়া থাকলে কিরকম হবে। তো আদর্শ বিচ্যুতি বের করার বেশ কিছু সূত্র আছে, বছর দেওয়া থাকলে কিরকম হবে, যেমন এখানে আমাদের কিন্তু বছর দেওয়া আছে, অনেক সময় সম্ভাবনা দেওয়া থাকতে পারে। তো এগুলো আমরা শেষ ক্লাসে আলোচনা করব। তো সিদ্ধান্ত কিভাবে নেব আমরা আদর্শ বিচ্যুতির মাধ্যমে? সাধারণত আদর্শ বিচ্যুতির মান যদি বড় হয়, সেক্ষেত্রে বড় মান যেটা সেটাকে আমরা অধিক ঝুঁকি বলি, আর আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। দুটি প্রকল্পের ক্ষেত্রে সমান আয়ের হারে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য। আবার দুটি প্রকল্পের ঝুঁকি সমান হলে যে প্রকল্পের আয়ের হার অধিক হবে সেটি বেশি গ্রহণযোগ্য। এখন আমরা দেখব সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে কিভাবে আমরা ঝুঁকি পরিমাপ করি, যেটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলি। ভবিষ্যতে সম্ভাব্য আয় এবং সম্ভাবনাকে যখন তালিকা বা রেখা চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। ভেরিয়েবল বা চলকের বিভিন্ন মান ও সম্ভাবনাকে সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। এখানে সম্ভাবনা বা প্রবাবিলিটি বলতে কোনো ঘটনা বা ফলাফল ঘটার চান্সকে চান্স অর পসিবিলিটি বোঝায়। যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 80% হয়, তাহলে 10 বারের মধ্যে ঘটনাটি 8 বার ঘটবে। আবার কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি 100% হয়, তাহলে বুঝতে হবে ঘটনাটি ঘটার সম্ভাবনা নিশ্চিত, অর্থাৎ অবশ্যই ঘটবে। যদি কোনো ঘটনার সম্ভাবনা 0% হয়, তাহলে বুঝতে হবে উক্ত ঘটনার ঘটার সম্ভাবনা নেই, অর্থাৎ কখনোই ঘটবে না। সম্ভাব্য ঘটনার ফলাফল এবং তা ঘটার সম্ভাবনাকে যখন তালিকা বা রেখার সাহায্যে প্রকাশ করা হয়, তখন তাকে সম্ভাবনা বিন্যাস বলে। সম্ভাবনা বিন্যাসকে দুইভাবে, রৈখিক এবং গাণিতিকভাবে প্রকাশ করা যায়। চলকের সংখ্যা অনুযায়ী সম্ভাবনা বিন্যাসকে দুইটা ভাগে, সেই দুইটা ভাগ আমরা এখন দেখবো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারবো। তো এখানে দেখো যেই সম্ভাবনা বিন্যাসটা দেওয়া হয়েছে সেটা হলো, আমরা দেখি বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস হতে পারে। বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে চলকের সংখ্যা সসীম হয় এবং সাধারণ বার চার্ট দ্বারা প্রকাশ করা হয়। আর হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটাকে অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস বলে। অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে চলকের সংখ্যা অসীম হয় এবং নরমাল কার্ভের মাধ্যমে প্রকাশ করা হয়। তো এখানে আমাদের একটা সম্ভাবনা বিন্যাস দেওয়া হলো। অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে তুমি এ সম্পদ বা এ শেয়ার থেকে তুমি 13% রেট অফ রিটার্ন হবে এবং এটার সম্ভাবনা হলো 25%। যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে সবকিছু তোমার ফেভারে থাকবে, সেক্ষেত্রে তোমার যে আয়ের হার সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দেখো 50% হয়েছে। তো এইটা হলো আমাদের সম্ভাবনা বিন্যাস, এটা দ্বারা আমরা একটা ফোরকাস্ট করি আর কি। তো সম্ভাবনার যোগফল সবসময় 1 হবে। তো আমাদের এখানে এ বি এর রিটার্ন বা আয়ের হারকে দেখো চার্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, এটাকে বলা হয় বার চার্ট। হ্যাঁ, এটাও একটা সম্ভাবনা বিন্যাস, এর মাধ্যমে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ফল এবং তা ঘটার সম্ভাবনা জানা থাকলে তা অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের মধ্যে উপস্থাপন করা যায়। এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এটা হলো অবিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাসের একটা উদাহরণ। তো এটা আমরা ডিটেলসে আর যাচ্ছি না, এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না। এখন আমরা দেখি আদর্শ বিচ্যুতি আহ, ক্ষেত্রে কোনো সম্পত্তি বিনিয়োগের ঝুঁকি পরিমাপের ভুল প্রচলিত স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট বা পদ্ধতি হলো আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, যা প্রত্যাশিত আয়ের হার থেকে বিচ্যুতি পরিমাপ করে। ভবিষ্যতে সম্ভাবনা আয় হতে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে প্রথমেই আমাদের আর বার বের করতে হবে। এখানে আর বার বের করার একটা সূত্র দেওয়া আছে। সম্ভাবনা থাকলে কিন্তু আর বার বের করার সূত্রটা চেঞ্জ হবে। একটু আগে আমরা কিন্তু দেখছি বছর দেওয়া থাকলে আর বার বের করার সূত্র, আর এইটা কিন্তু একটু চেঞ্জ। একইভাবে এখানে কিন্তু আমাদের আদর্শ বিচ্যুতি বের করার সূত্র কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু আমরা n দেখছিলাম, নিচে n-1 দেখছিলাম, কিন্তু এখানে সূত্রটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে আদর্শ বিচ্যুতি, এবং এগুলোর ডিটেলস আমি শেষ ক্লাসে আলোচনা করব, সূত্রে আলোচনা, সেই ক্লাসটা অবশ্যই দেখবা। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ জানাইয়া নেক্সট ক্লাসে তোমরা সবাই থাকবা ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু আলোচনা আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।